এই সাইব, আমি যা ভাবছি তুমি কি তাই বলতে চাচ্ছ? সাহেব মৃদু হেসে মাথা দোলান। ওয়াজেদ সাহেব হৈ হৈ করে উঠে উল্লাসে। মালিতি, এই মালিতি, কই গেলা গো? এদিকে এসো। তোমার ইচ্ছা এবার পূরণ হলো বলে? পরপরই জিজ্ঞাসা করে, বলো বলো, কি বলবে? তুমি আর আমি ছেলের বাবা নই, ভাই ভাই। যা বলার অকপটে বলে ফেলো, আমি কিছু মনে করব না, বরং খুশি হব। আমি রাজি ভাইজান। উমায়াকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার চোখে তার থেকে বেটার লাইফ পার্টনার আর কেউ হতে পারে না সিয়ার জন্য। আপনি ভাবি যদি রাজি থাকেন তবে সিয়াকে দেখতে যেতে পারেন। সাইদ শীতল কণ্ঠে বলল। ওয়াজেদ সাহেবের খুশি, চোখ মুখ উপচে পড়ছে। সে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলে, আমি রাজি। সিয়া আমার মেয়ে, ওকে আমি আর কি ঘটা করে দেখব? তুমি বলো তো, কালকে আমি উমায়েরকে দেশে আনি, পরশু বরযাত্রী নিয়ে তোমার বাড়ি হাজির হই। কি হলো? কার বাড়ি বরযাত্রী নিয়ে যাওয়ার কথা হচ্ছে মশাই? মালতী বেগম রান্নাঘর থেকে বের হতে হতে বলেন, সকালের নাস্তা তৈরি করেছিল। ওয়াজেদ সাহেব উল্লাসিত গলায় বলল, মালতী, বৌমার জন্য শপিং শুরু করে দাও। তোমার বৌমা এলো বুঝি? মালতী বেগম উৎসুক তাকায় সাইফের দিকে। আমোদিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হলো সাইব? তুমি শেষ পর্যন্ত রাজি হয়েছো? এতদিন মেয়ে ডাক্তার হওয়ার অজুহাত দেখিয়েছো, ডাক্তার হওয়ার পরে বিয়ের নাম ভুলেও মুখে নাওনি। সাইফ মলিন হেসে বলে, তাকে কাছে রাখার জন্য এমন হাজারো অজুহাত ছিল। আমি স্বাচ্ছন্দ্য বোধ করব ভাবি। তবে নিয়মের কাছে যেন বাবা নামক মানুষটা হেরে যায়, আজ আমিও হেরে গেলাম। মালতী বেগম মুখ ছোট করে বলল, এমন বলছো কেন সাইব? মেয়ে কি জলে ভাসিয়ে দিচ্ছ নাকি? আমার একটা মেয়ে নেই, তোমার মেয়েকে আমার সব আদর মুখ বুজে সহ্য করতে হবে, এই বলে দিলাম। সাইফ হেসে উঠে। মানুষ দুটো খুবই অমায়িক। সে সঠিক হাতে পাস্তস্ত করছে, এতটুকুই তার জন্য স্বস্তির। সে ফের ইতস্তত করে বলল, ভাইজান, আমি চাইছিলাম যদি কাজটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় তাহলে আমার জন্য একটু ভালো হতো। আপনি উমায়াকে একটু তাড়াতাড়ি দেশে আনার ব্যবস্থা করুন। অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেদিন বলবে উমায়ের সেদিন হাজির হবে তোমার দুয়ারে। তুমি আমায় জানাও তোমার কবে সুবিধা হয়। আমার তো আর তর সইছে না সে আমাকে তোমার থেকে কেড়ে নেওয়ার জন্য। আমার এত হিংসা হয় তোমার এত সুন্দর প্রাণ উজ্জ্বল মেয়েটিকে দেখলে। আমারও চাই প্রাণ উজ্জ্বল মেয়েটিকে, সারাক্ষণ আমার ঘরটিকে হই হুল্লোড়ে মাতিয়ে রাখবে। ওয়াজেদ সাহেব বললেন। সাইফ হেসে উঠে তার কথায়। আমি শীঘ্রই জানাবো আপনাকে ভাইজান। ল্যাপটপের স্ক্রিন জুড়ে রক্তাক্ত নিথর দেহ, সরু ক্রোর শীতল দৃষ্টি দুটো গুলিবদ্ধ হয়ে ঝাঁঝরা হওয়া বক্ষের এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ দৃষ্টি স্থির রইল না। পিকচারটা সরে গিয়ে স্ক্রিন জুড়ে জায়গা করে নিয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ। ভিডিও জুড়ে মেজর দর্পণে হাসান প্রেস মিটিংয়ে বক্তব্য প্রদান করছে। এটা নিয়ে তার মাথা ব্যথা না থাকলেও শেষের বাক্যটি কেন যেন তার বুকে খঞ্জন ঢুকানোর মতো আঘাত এনেছে। নাফিস নামক এই দৃষ্টিকৃতকারী হামলা চলাকালীন সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডাহা মিথ্যে একটা কথা, তবে কাকে বাঁচানোর জন্য মেজর দর্পণের এমন বক্তব্য? সে আবারও স্লাইড বদল করে ভেসে ওঠা পিকচারটা দৃষ্টি নিবদ্ধ হতেই চোখের শীতলতা উবে যায়। হাত বাড়িয়ে পাশে রাখা ফাইলটি হাতে নেয়। খুলতেই দেখা মিলে আশরাফ আহমেদের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এক একটা ক্ষুদ্র তথ্যের সমাহার লিপিবদ্ধ সেথায়। অষ্টদয়ে বাঁকা হাসির দেখা মিলে। ইতিহাস ঘুরে ফিরে সাইফ চৌধুরীর কাছে এসে তার গতি স্লো করে। বহু বছর আগের ন্যায় পরিব্যাপ্তি খুব একটা বৃহৎ না হলেও এবার ক্ষতির পরিমাণ একটু বেশি কেন? প্রশ্নটির জবাব খুঁজলে নাম আসবে দর্পণে হাসান। শুভ্রতায় মোড়া কামরাটির চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। মার্বেল টাইলসে আবৃত কামরাটির শুভ্র সৌন্দর্য অভ্যন্তরে শুদ্ধ পবিত্র অনুভূতির যোগান দেবে। কামনীয় এটি হলেও বাস্তবিকতা ঠিক তার উল্টো। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থানরত থাকা সত্ত্বেও অভ্যন্তরে চাপা ভয় তৈলাক্ত মুখশ্রী, বীরবর্ণ ললাট বেয়ে সরু শ্বেত জলের রেখা চোয়াল জুড়ে যাচ্ছে বারংবার। ভ্রুযুগলের মাঝ বরাবর অনবরত আঙ্গুল ঘষা। হাতটি নামিয়ে তলোয়ারের ন্যায় শানিত তীক্ষ্ণ দৃষ্টি সামনে তাক করলেই পাঁচজন যুবক হাঁসফাঁস করে ওঠে।
দুলতে থাকা রকিং চেয়ারে দোলন থামে। শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, নিজাম কোথায় মিরাজ? 3 দিন যাবৎ একই প্রশ্নের সম্মুখীন হচ্ছে মিরাজ। প্রত্যেকবারই সে জবাব দিতে ব্যর্থ হচ্ছে। মিরাজ তটস্থ হাতে সেদ্ধ জলের ফোয়ারা মুছে ফেলে বুড়ো আঙ্গুলের সাহায্যে। কণ্ঠে শক্তি সঞ্চার করে বলে, স্যার, গত 3 দিন যাবৎ খুঁজতেছি, কোনো জায়গা বাদ রাখি নাই। নিজাম ভাই আঙ্গ সামনেই ছিল, গাড়ির দিকে আগাইতেছিল, কিন্তু বলেই শুকনো ঢোক গিলে মিরাজ। তৎক্ষণাৎ ফের গম্ভীর আওয়াজে প্রশ্ন ভেসে আসে তার কানে। কিন্তু কি মিরাজ? স্যার, হঠাৎ তিন রাস্তার মোড়ে কোথা থেকে যেন ভিড় জমা যায়, কিন্তু ভিড় কমলেই নিজাম ভাই ওই জায়গায় ছিল না। ওই সময় খোঁজার উপায় ছিল না। ওই মেজর দর্পণ আগে থেকে ওইখানে ঘাপটি মেয়েরা ছিল নিজাম ভাইরা ধরার জন্য। বিগত 3 দিন যাবৎ তোর একই গল্প শুনতে আমার ভালো লাগছে না মিরাজ। ব্যক্তিটি শীতল কণ্ঠে বলল। ব্যক্তিটি স্থানচ্যুত হয়। ধীর গতিতে এগিয়ে আসে মিরাজের কাছে। মিরাজ দরদর করে ঘামছে। ধারালো ওই দৃষ্টির প্রখরতা সহ্য করতে পারল না। অস্পষ্ট স্বরে বলল, আমারে আরেকটু সময় দেন স্যার, আমি খুঁজা বাইর করতেছি ভাইরে। ব্যক্তিটি হাসল, প্রগাঢ় নয়, বাঁকা। এই বাঁকা হাসি কখনোই ভালো অর্থ গ্রহণ করে না। দৃষ্টি একদম মিরাজের ভয়ার্ত চোখ দুটোর কেন্দ্রবিন্দুতে তাক করা। ব্যক্তিটি ধীর স্থির এক হাত মিরাজের ঘাড়ে রাখে। স্নিগ্ধ শীতল কণ্ঠে বলে, তোর কি মনে হয় ওকে কেউ গায়েব করেছে জীবিত রাখার জন্য? মিরাজ আমতা আমতা করে বলল। স্যার, এমনটা তো নাও হতে পারে। সহসা মিরাজের মাথাটা সশব্দে বাড়ি খেল টেবিলের উপর। টেবিলের সাথে মিরাজের মাথাটা চেপে ধরে হিসিয়ে বলল, আমার কথার উপর তোর সন্দেহ কি করে হয়? ওটা আমার ভাই মিরাজ। ওকে কেউ শুধু শুধু গায়েব করেনি। ও যদি দর্পণের হাতে না লেগে থাকে এতক্ষণে ওকে শেষ করে দেওয়া হয়েছে। আমার ভুল যে আমি তোর উপর বিশ্বাস করে এই কাজটা তোকে করতে দিয়েছি। তোর কাজে আমি ভীষণ অসন্তোষ মিরাজ, ভীষণ। ততক্ষণে 2-3টি গুলির আঘাতে মিরাজের পেট ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যক্তিটি ছুঁড়ে মারে কামরার কোনায় ফেলে মিরাজের নিথর দেহটিকে। হাত ছেড়ে বলে, এই আবর্জনা পরিষ্কার কর। বাকি 4জন তড়িঘড়ি নিথর দেহটি নিয়ে কামরা ছেড়ে বেরিয়ে যায়। জ্বলন্ত সিগারেট আঙ্গুলের ভাঁজে রেখে 2টা ফু দিতে দিতে ব্যক্তিটি কামরার সাথে লাগোয়া বারান্দায় হেঁটে যায়। বিশালাকার প্রাঙ্গণের বাঁ পাশে কবরস্থানে সদ্য সমাহিত করা দেহটিকে আবৃত করে আছে নতুন মাটি। মাটি এখনো শুকায়নি। সামনেই খোদাই করে লেখা নাফিজ ইর্তেজা। ক্যান্টনমেন্টের সকলের জন্য বরাদ্দকৃত কবরস্থানে অবহেলায় কবর দিয়ে রেখেছিল ওই সেনাবাহিনীরা একজন ক্রিমিনাল আখ্যায়িত করে। তার ভাইয়ের জন্য এতটা অপমান কি সহনীয়? বয়সের কারণে ললাটে চিন্তার বলি রাখা সুস্পষ্ট ব্যক্তিটির। অস্থির চিত্তে আরো কয়েকটা ফু দিতে দিতেই বারান্দায় জুড়ে পায়চারি করতে লাগলো। নিজাম যদি দরপরার হাতে না লেগে থাকে তাহলে সেটা তার জন্য সুখবর। কিন্তু তার হাতে না লাগলে সে কোথায়? কে আছে এর পেছনে? দেশের পরিস্থিতি একদমই তার নিয়ন্ত্রণে নেই। এখান থেকে সাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ বন্ধ। সব জেলার উপজেলার বড় থেকে ক্ষুদ্রতর ছেঁচড়া ক্রিমিনালটা ও দর্পণের হাতে আটক। সে বুঝতেই পারেনি দর্পণ এইভাবে তাকে সব দিক থেকে আটকে দিবে। না চাইতেও তাকে এবার অন্ধকার থেকে আলোতে বের হতে হয়েছে। তাকে বাধ্য করা হয়েছে, নাকি এটাই মেজর দর্পণের লক্ষ্য? ঘড়ির কাঁটা এখন তার উল্টো দিকে চলছে। পরিস্থিতি এখন তার অনুকূলে নেই। তবে হতে কতক্ষণ? সে একটু হলেও আন্দাজ করতে পারছে এর পেছনে আর কে থাকতে পারে। উষ্টদয়ে কুটিল বাঁকা হাসি প্রগাঢ় হয়। তার আন্দাজ যদি সঠিক হয় তবে তার একমাত্র গন্তব্যস্থল শিয়াশা চৌধুরী। মনস্রপটে ভেসে উঠল সাইফের অসহায় দৃষ্টি। কিভাবে সুরসুর করে তার পায়ে পড়ে গিয়েছিল মেয়ের জন্য। জ্বলন্ত বুকটা প্রশান্ত হয়ে গেল। চিন্তাটা যেন ছুটে পালায় সাইফের ওই অসহায় মুখটি দেখলে। বুকটা ফুলে ফেপে উঠল তার সৌগৌরবে। নিজের ক্ষমতার উপর ভালোবাসা, গর্ব কয়েক গুণ বেড়ে গেল। অতি উল্লাসে ভাইয়ের নিখোঁজ হওয়া তার কাছে তুচ্ছ ব্যাপার মনে হলো। টাকা থাকলে এমন আরো কত শত ভাই উৎপাদন করতে পারবে ভেবে ফিচেল হেসে উঠল। মুহূর্তেই মন ফুরফুরে হয়ে গেল। পরিস্থিতি আর সময় যখন তার অনুকূলে হবে তখন সাইফ এবং দর্পণ এই নাম দুটো ব্যতীত এর বংশীয় অস্তিত্বটুকুও থাকবে না। ওয়াজেদ খান ফোন হাতে গম্ভীর মুখে বসে আছে। অনবরত ল্যাপটপে টাইপিং করতে উমায়ের তাকায় সেদিকে। এটাকে গম্ভীর বলা যায় না, এক প্রকার বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসা বলা হয়।
সে দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ কোলের উপর থেকে নামিয়ে রেখে ফোন হাতে নেয়। মৃদু হেসে বলে, তোমায় বাচ্চাদের মতো লাগছে পাপা। ওয়াজেদ খান আর চোখে ছেলের দিকে তাকিয়েও আবার মুখ ফিরিয়ে নেয়। উমায়ের হেসে উঠে বাবার বাচ্চার মতে হাসি মুখেই বলে, মাম্মাম শুধু শুধু তোমার প্রেমে পড়েনি। বলেই সে উচ্চস্বরে হাসতে লাগলো। ওয়াজেদ খান রাগী গলায় বলল, চুপ করো বেয়াদব ছেলে, নিজের তো প্রেম করার মুরুদ নেই, তুমি এসেছো মায়ের প্রেমে পড়ার কারণ খুঁজতে। উমায়ের তড়িৎ গতিতে ঠোঁটের উপর সাদা আঙ্গুল ঠেকায়। সে একদম চুপ হয়ে গেছে, ভদ্র বাচ্চার ন্যায়। ওয়াজেদ খান থমথমে মুখে বলে, দেশে এসো। উমায়ের এবার বিরক্ত হয়ে বলে, এমন জেদ করছো কেন পাপা? কয়েক মাস আগে তো দেশে গেলাম। আমার ছুটি 6 মাস পর পর মঞ্জুর হয়। তুমি কি জানো না? এখন তুমি কি চাও? আমি এত ভালো চাকরি ছেড়ে চলে আসি? এসব চাকরি করার দরকার নেই, আমি যা ইনকাম করেছি তাতে তুমি বেঁচে যাবে। আমার গড়া যেটুকু আছে সেটুকু নেড়ে চড়ে খেতেও তোমার 3 প্রজন্ম পার হয়ে যাবে। ওইসব অন্যের অধীনে কাজ করার দরকার নেই। আমার ভালো লাগে এই চাকরি পাপা। আমি এত কষ্ট করে এই বিষয়ে কেন পড়াশোনা করলাম যদি চাকরি না করি? ওয়াজেদ খান থমথমে মুখে বলল, ঠিক আছে, থাকো তুমি তোমার চাকরি নিয়ে। আমি সাহেবকে বড় মুখ করে বলেছিলাম যে সে যেদিন বলবে আমি সেদিন বরযাত্রী নিয়ে হাজির হব তার বাড়িতে। কিন্তু তুমি রাখলে না, আমার সম্মান রাখছি। বলেই সে খট করে কেটে দিল ফোন। ফোন কেটে এসে চেপে রাখা হাসি উন্মুক্ত করে হেউ হু করে হেসে উঠল। মালতী বেগম ডানে বামে মাথা নাড়তে লাগে। এ বয়সে এসেও লোকটার রসিকতা গেল না। ছেলেটাকে খোলাখুলি বললেই তো এক পায়ে রাজি হয়ে যেত। উমায়ের হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। মস্তিষ্কে বারবার চাপ প্রয়োগ করে বাবা শেষের কথা বোঝার চেষ্টা করছে। আর শুধু ভাবছে সাইফ আঙ্কেলের বাড়িতে বরযাত্রী নিয়ে যাওয়ার কথা। সে তড়িৎ গতি আবারও বাবাকে ফোন লাগায়, কিন্তু বাবা ধরছে না। তবু সে হাল ছাড়ে না, বারবার দিতেই থাকে। শেষ উপায়ন্তর না পেয়ে সে ভয়েস মেসেজ পাঠায়, বাবার কাছে ক্ষমা চায়, অনুরোধ করে যেন বাবা একটু ফোন তোলে। কিন্তু ওয়াজেদ খান যেন ছেলেকে নাস্তানাবুদ করেই ছাড়বে। সে কিছুতেই ফোন তুলছে না। সে পুরো ঘরে পায়চারি করতে করতে মায়ের ফোনে ফোন লাগায়। উমায়ের উত্তেজনায় আর থাকতে পারল না, মায়ের ফোনে ফোন লাগায়। মা মালতী বেগম হেসে উঠে ছেলের ফোন দেখে। সে ফোনটা রিসিভ করে। উমায়ের যেন প্রাণ ফিরে পায়, হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, মাম্মাম পাপা কি বললো শেষে? সেটা তোমার পাপার থেকেই শুনে নাও। মালতী বেগম অজদ খানের হাতে ফোন দিয়ে বলে। উমায়ের উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠে বলে, পাপা সরি, তুমি এমন করো না। কি বলেছিলে? আবার একটু বলো না পাপা প্লিজ। ওয়াজেদ খান আগের মতোই গম্ভীর গলায় বলল, সাহেব বিয়েতে রাজি হয়েছে। সে তোমার আর সিয়াসার বিয়ের কথা বলতে এসেছিল। সে চাইছে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে, কিন্তু তুমি তো আসতে পারবে না। কি আর করার, আমি তাকে বারণ করে দেব। উমায়ের যেন আনন্দে উল্লাসে ফেটে পড়ে। ফোন মিউট করে মুখের সামনে থেকে ফোন সরিয়ে কয়েকবার ইয়াহু বলে চিৎকার করে উঠল। পরপরই গলা খাকারি দিয়ে গম্ভীর মুখ বানিয়ে ফোন সামনে এনে বলল, এটা তো একটু গুরুত্বপূর্ণ কথা পাপা। তুমি এত সিরিয়াস কথা যদি রসিকতার সুরে বলো তাহলে আমি কি করে বুঝবো? তোমার কথা বলো। তোমার উচিত ছিল কথাটা গুরুত্ব সহকারে বলা। আমি তো ভেবেছিলাম তুমি এমনি বলেছিলে। ওয়াজেদ খান মিটি মিটি হেসে মাথা নেড়ে বলে, হুম, তারপর তারপর আরো বলো, আমি শুনছি। উমায়ের ঘাড় চুলকাতে লাগলো। আর চোখে বাবার দিকে তাকালে বাবার ভ্রু নাচানো দেখে তার ইতস্ততা আরো বেড়ে গেল। মুখ ফুলিয়ে বলল, উফ পাপা প্লিজ। ওয়াজেদ খানও ছেলেকে অনুকরণ করে মুখ ফুলিয়ে বলল। ওহ পাপা প্লিজ। উমায়ের কাচুমাচু করে শুধায়, সিয়াশা রাজি হয়ে গেছে পাপা? মেয়ের অমতে কি সাহেব এত বড় সিদ্ধান্ত নিবে? সিয়াম্মা অবশ্যই রাজি। ওয়াজেদ খান প্রফুল্ল হেসে বলল। উমায়ের চোখে মুখে খুশির ঝলকানি। সে তড়িৎ মাথা নেড়ে বলে, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুমি আঙ্কেলকে বারণ করো না, আমি শীঘ্রই দেশে আসছি। ওয়াজেদ খান হেসে উঠে ছেলের ব্যস্ততা দেখে স্ত্রীর উদ্দেশ্যে বলে, দেখলে মালতী, তোমার মেয়ে আর ছেলে এর মধ্যে বইয়ের হয়ে গিয়েছে। উমায়ের লজ্জায় পড়ে যায়। বাবার এমন কথায় খট করে ফোনটা কেটে দেয়।
তৎক্ষণাৎ ফোন স্ক্রিনে ভেসে ওঠে সিয়াসার হাস্যোজ্জ্বল ছবি। সাইফ আঙ্কেলের অফিসে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় মেয়েটির সাথে। এটি সেদিনকার ছবি। বাবার সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছিল। মেয়েটার সাথে বহু বছরের পরিচয়। সেই থেকে অন্তকরণে লালন করছে মেয়েটার প্রতি এক অব্যক্ত অনুভূতি, যার নাম সে ভালোবাসা দিয়েছে। আজ আচমকাই বহুল আকাঙ্ক্ষিত মানুষটিকে চিরতরে নিজের করে পাওয়ার তোড়জোড় চলছে। এটা শুনে সে নিজেকে স্থির রাখতে পারছে না। অস্থির চিত্তে পুরো ঘরময় পায়চারি করতে করতেই ভাবতে লাগলো কোথা থেকে শুরু করবে। সিয়াসার জন্য শপিং করবে, নাকি সিয়াসার মনের মতো করে নিজের ঘরটা আগে ডেকোরেশন করবে, নাকি অফিস। ও শিট, সে তো গুরুত্বপূর্ণ কাজটাকে ভুলে যাচ্ছে। তৎক্ষণাৎ কাপড় বদলে ছুটে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। বসের পা ধরে হলেও ছুটি নেবে, নয়তো চাকরি ছেড়ে দিবে। ব্যবসা গরম আষ্টে গন্ধ বাতাবরণকে দুঃসহনীয় করে তুলেছে। বিশালাকার ধুলোময় গোডাউনের মাঝ বরাবর চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নিজাম। নিজামের চেতনা ফিরছে ধীর গতিতে। ক্ষীণ আলোয় আলোকিত বিশালাকার কামরা। চেতনা একটু ফিরতেই শরীর ব্যথায় চিরবিরিয়ে উঠল নিজামের। সে সচকিত হয়, তবে পরিস্থিতি বোঝার সুযোগ দেয়া হয় না। তৎক্ষণাৎ তার মুখ শরীর ঝলসে গেল গরম পানির ছোঁয়ায়। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল নিজাম অসহনীয় তাপে, চর্ম পোড়া ব্যথায়। বালতি হাতে মেহমাদ দূরে সরে আসে। ক্যাচ ক্যাচ শব্দ করে গোডাউনের দরজা খুলে সবেমাত্রই ঢুকলো সাইফ। গায়ের কোট খুলে শার্টের হাতা গুটিয়ে মেহমাদের পাশে থাকা টেবিলের কাছে যায়। নানা ধরনের ইম্পোর্টেড ধারালো অস্ত্রের সমাহার টেবিলটিতে। সেগুলো নড়ে চড়ে দেখতে দেখতে মেহমাদের উদ্দেশ্যে শুধায়। আমার জন্য শার্ট আনিয়েছো? মেহমান ঘন ঘন মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, ড্রাইভার একটু আগেই দিয়ে গেল। অস্ত্রগুলোর মাঝ থেকে সাইফ সরু তীক্ষ্ণ শানিত এক ছুরি হাতে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বেজে গেছে। সে মেহমাদের উদ্দেশ্যে ফের বলল, সিয়াসার হসপিটালে আওয়ার শেষ হতে আর বেশিক্ষণ নেই, তুমি চলে যাও। হসপিটালে এই দিকটা আমি দেখে নেব। মেহমাদ বেরিয়ে পড়ে সাথে সাথে। সাইফ অন্যান্য গার্ডদেরও গোডাউন থেকে বেরিয়ে যেতে বলে। সকলে বেরিয়ে গেলে সাইফ ধীর পায়ে হেঁটে নিজামের সামনে দাঁড়ায়। নিগুড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তার আগাগোড়া। উদাম গায়ে ছোট্ট একটা শর্টস পরা, শরীরে খুব কম জায়গায় খালি আছে, যেখানে জ্বলন্ত রডে দগ্ধ সরু পোড়া দাগ নেই। শরীরে জ্বলন সহনীয় মাত্রায় পৌঁছাতে নিজাম আধো আধো চোখ মেলে তাকায় সামনের দিকে। জিভ থেকে তার লালা গড়িয়ে পড়ছে। সাইফের উৎসুক দৃষ্টি নজরে আসতে সে চমকে ওঠে। চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেছনকার ইতিহাস ঘাটলে এতটুকু বেশ বুঝতে পারে আজ তারা রেহাই নেই। সাইফ মিষ্টি হাসি উপহার দেয় নিজামকে। অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধায়, ভালো আছিস নিজাম? ভালো আছিস নিজাম? কতদিন পর দেখলাম। না না, কত বছর হবে, তাই না? তুই দেশে এসেছিস, এতদিন জানতাম না। জানলে আরও আগে দেখা করতাম। কেন দুনিয়া যে ছিলাম না আমি এতদিন, তা আমি নিজেই জানি না। কত কিছু ঘটে গেল আমার আড়ালে। যাক, কোনো ব্যাপার না, দেরিতেই হোক দেখা তো হলো তোর সাথে। এতদিন পর দেশে আসলে যে? নিজাম দুর্বল হাসে। নির্জীব কণ্ঠে খানিকটা তেজ সঞ্চয় করে বলে, তুই আবার শুরু করেছিস? শিক্ষা হয়নি, তাই না তোর? ভাইজান জানলে তোর বংশের নামটাও মিটিয়ে দেবে। সাইফ মুখ অন্ধকার করে ফেলল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি শুরু করতে চাইনি, আমায় জোর করা হচ্ছে। তোর ভাইয়ের পায়ে পর্যন্ত পড়েছি, তাও সে মানল না যে আমি এসব কিছুর সাথে জড়িত নেই। বরং পুরনো ক্ষত তাজা করে দিয়েছে আরও। সে আমার পরীর দিকে নজর দিয়ে বসেছে। এটা কি আমি সহ্য করব বল? আমি তো বেঁচে আছি ওর জন্য, তাহলে কি লাভ হলো? ওকে বিপদের মুখে তো দেখতেই হলো, তাই নিরুপায় হয়ে আবার অস্ত্র হাতে তুলতে হয়েছে। তবে এবার আর ওই আইনের অসহায় লোক হয়ে নয়। এইবার আমার আর কোনো বেড়িবাঁধ নেই, বাধ্যবাধকতা নেই, নিয়ম শৃঙ্খলা নেই। এইবার আমি মুক্ত, নিজের মর্জি মতো নিজের আইন প্রতিষ্ঠা করব, যা ইচ্ছা। তোর মেয়েকে দেখছি আশার চেয়েও 3 গুণ সুন্দর। সম্পূর্ণ করতে পারল না পুরো কথা। তার আগে নিজামের মুখ চিরে কণ্ঠনালী পর্যন্ত ঢুকে গেল ধারালো ছুরিটা। হাত পা বাঁধা নিজাম গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। সাইফ দাঁত খিচে আরেকটু চেপে দেয় ছুরিটা। সাবধানী কণ্ঠে বলে, হুশ, আমার সিয়া, আমার ভুঁড়ি একদম পবিত্র সত্তা। আর তোর এই নোংরা মুখে ওর নাম উচ্চারণ করলে ও নোংরা হয়ে যাবে। আর আমি কখনোই আমার সিয়াকে নোংরা হতে দেবো না, বুঝেছিস? সাইফের পা ঘেঁষে রক্তের স্রোত। সাইফ তাকায় নিজামের দিকে।
দেহ ভারসাম্য ত্যাগ করার জন্য প্রস্তুত। সে উদ্বিগ্ন হয়ে নিজামের দড়ি খুলে দিল। নিজামের চোখ দুটো দুহাতে মেলে দেখতে লাগলো তার চোখে রক্ত উঠেছে কিনা। না, ওঠেনি। সে উদ্বিগ্ন কণ্ঠে তার গালে চাপড় দিয়ে বলল, এই নিজাম, ওঠ ওঠ, মরিস না এত তাড়াতাড়ি। তোর চোখে তো রক্ত ওঠেনি। রক্ত ওঠা পর্যন্ত তোকে সহ্য করতে হবে ব্যথা। আশুর চোখে তো রক্ত উঠেছিল, তার মানে তুই ওর মতো কষ্ট এখনো পাস নাই, তাই না? দাঁড়া। বলে সে আরো দুটো ছুরি রড আনলো, এনে বেধরম মারতে লাগলো রড দিয়ে। মারছে আর দেখছে তার চোখে রক্ত উঠছে কিনা। শেষ উপায়ন্তর না পেয়ে ছুরির আঘাত করতে লাগলো হাতে মুখে। এই সাইফকে চেনা মুশকিল। সে উন্মাদ উদ্ভ্রান্তের মতো আচরণ করছে, যেন দুনিয়ার কোনো দিকে তার খেয়াল নেই। রক্ত একমাত্র খেয়াল নিজামের চোখে রক্ত উঠাতে হবে। হাত ঝাঁঝরা করে ফেললো ছুরির আঘাতে। ফিসফিসিয়ে বলল, এই হাত অভিশপ্ত। এই হাত কতটা হিংস্র ছিল আমার আশুর জন্য। এই নিজাম, তুই চিৎকার করিস না কেন? চিৎকার কর। তুই আমার আরামে ঘুমিয়ে আসিস কেন? ওঠ নিজাম, ওঠ। এই উঠছিস না কেন? ওঠ ওঠ। অস্থির গলায় উন্মাদের মতো বলতে বলতেই সাইফ আরো ছুরির আঘাত করতে থাকে। নিজামের রুহু দেহ ত্যাগ করেছে আরো আধ ঘন্টা আগে। সাইফ তবুও মারছে আর বিলাপ করছে, এত তাড়াতাড়ি মরে গেল কি করে? আশফাক আহমেদ, মেজর অলিউল্লাহ, দর্পণ, সুবেদার, দিলজাক সকলে গোডাউনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের দৃষ্টির অর্থ ভিন্ন। পেছনে হাত বেঁধে শটান হয়ে দাঁড়িয়ে আছে আশফাক আহমেদ। ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে উন্মাদ সাইফের দিকে। এই উন্মাদ সাইফ তার অপরিচিত নয়। আরো একবার এমন পাগল প্রায় সাইফকে দেখেছিল সে। উদ্ভ্রান্তের মতো কারো পায়ে পড়ে ভিক্ষে চেয়েছিল, কিন্তু একটুও দয়া করেনি তার উপর। তাই আজ সাইফও নির্দয়। ললাটে অজস্র ভাঁজ নিয়ে দর্পণ তাকায় নিরুত্তাল অবিচল দাঁড়িয়ে থাকা মেজর অলিউল্লাহর দিকে। সে জানতো এর পেছনে সাইফ রয়েছে, তাই তো তার লোকেশন ট্র্যাক করে তারা এখানে আসে, যেখানে মেজর অলিউল্লাহ সহ আশফাক আহমেদ আগে থেকে উপস্থিত ছিল। মেজর অলিউল্লাহ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজামের রক্তাক্ত দেহের দিকে। দিলজার সুবেদার অবাক পানে একবার দর্পণ, আরেকবার সাইফের দিকে তাকাচ্ছে। বয়সের দ্বারগোড়ায় থাকা সর্বদা শান্তশিষ্ট প্রাণবন্ত স্বভাবের সাইফ চৌধুরীর এহেন নৃশংস আচরণ দেখতে অস্বাভাবিক লাগলেও তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে হচ্ছে নীরবে। সেনা কর্মকর্তা হয়েও এমন খুনের প্রত্যক্ষ নীরব দর্শক হয়ে দাঁড়াতে হচ্ছে, কেননা তাদের সিনিয়র কর্মকর্তাই যেখানে নিশ্চুপ সেখানে তারা আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না। দর্পণ মেজর অলিউল্লাহর উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্যত হলে মেজর অলিউল্লাহ তার দিকে দৃষ্টিপাত করে। দর্পণের চোখে মুখে সূক্ষ্ম কৌতূহলের আভাস। সে গম্ভীর মুখে বলল, দর্পণ মাথা নেড়ে সায় জানায়। আরেকবার উন্মাদ সাইফের দিকে দৃষ্টিপাত করে সেখান থেকে বেরিয়ে আসে। সেনাবাহিনীরা সর্বদা নিয়মের ক্ষেত্রে স্ট্রিক্ট। তারা কখনো তাদের নিয়মের বাইরে কিচ্ছু করে না, কিন্তু এই কেসের শুরু থেকে যা হচ্ছে তা পুরোপুরি সেনাবাহিনীর নিয়মের বাইরে হচ্ছে। এখানে যে অন্য কোনো রহস্য রয়েছে, কিন্তু সেটা কি? কার এত ক্ষমতা যে সেনাবাহিনীর নিজের ইশারায় উঠবস করায়? অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে দেহ ভারসাম্যহীন হয়ে পড়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মেজর আমিন গাজী। উক্ত সংবাদ শিরোনামটি তৎকালীন জনগণের কাছে তীব্র নিন্দনীয় করে তোলে মেজর আমিন গাজী নামক এক সৎবীর সেনা কর্মকর্তাটিকে। মুহূর্তে মেজর আমিন গাজীর পেছনকার সকল সাফেদ ইতিহাসকে অন্ধকারে ঢেকে দেয়। তবে প্রচারণা এটি হলো, বাস্তবিকতা ছিল নির্মম। নিজ বাসভবনে স্ত্রী ও 3 সন্তানের হাত পা বেঁধে তাদের সামনে মেজর আমিন গাজীকে 1.5 ঘন্টা যাবৎ মাত্রাতিরিক্ত পরিমাণে উচ্চ শক্তির সম্পূর্ণ ড্রাগ সেবন করায় দুর্বৃত্তকারীদের এক দল। পরিবারের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট ছিল তার 3 সন্তানের সুরক্ষা। সেই ঘটনার পরেই তার পরিবার দেশ ছেড়ে ভিন দেশে জীবনযাপন করতে শুরু করে। ট্রাই-7 জড়িত এমন প্রত্যেকের অজানা গল্পটি জব্দ করতে সফল হয় দর্পণ। বাকি আছে মেজর সাইফ চৌধুরী এবং আশফাক আহমেদের পিছু হেঁটে যাওয়ার সঠিক কারণটি। আজ সেটার জলজান্ত বয়ান রেকর্ডিং করতে সফল হয় দর্পণ। গ্লাস ভেদ করে ইনভেস্টিগেশন রুমের ভেতরে আটকে আছে সরু দৃষ্টিদ্বয়। ক্যামেরার সামনে বৃদ্ধ এক মহিলা বয়ান রাখছে। তার শ্যামরাঙা মুখশ্রী তখন বিজয়ের হাসিতে খানিক আড়ম্বরপূর্ণ হয়ে আছে। জড়সড় ভীত সন্তস্র চিত্তে বার্ধক্যের ভারী দেহটি টেনে ধীর পায়ে এগিয়ে আসে। দর্পণের সামনে দাঁড়ায় মহিলাটি। পুরনো ধুলো জমা বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ পরা হাতের কাগজটি দর্পণের দিকে এগিয়ে দিয়ে অনুরোধ করে বলল, আমার বড় ছেলের 2 পা নেই বাবা, সারাদিন হুইল চেয়ারে বইসাই কাটাই। আমি যেটুকু আয় করি ওইটুকুই দিয়েই আমাদের সংসার চলে। আমার কিছু হইলে আমার ছেলেটাকে দেখার মতো কেউ নাই। তুমি একটু দেখা নিও, আমি যেন কোনো ঝামেলায় না জড়াই।
আমি তোমারে সাহায্য করেছি কারণ আমি একটা নারী, আমিও এক মা। আমি চাই দুনিয়ার সব নারী, সব মায়েরা ন্যায় বিচার পাক। দর্পণ মৃদু হেসে বৃদ্ধ মহিলাটির দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নেয়, শ্রদ্ধার কণ্ঠে বলে, আপনার মতো মায়েদের দেখলে আমার আফসোস আরও বেড়ে যায় চাচি, কারণ দিন শেষে আমি এই সুখ থেকে বঞ্চিত। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আপনার সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার পাশে দাঁড়ানোর কারণেই আমরা আমাদের গন্তব্যের খুব নিকটে। ছাড়বে না বাবা, একটাকেও ছাড়বে না, সবটাকে জনমুখে ঝুলিয়ে পেটাবে। বৃদ্ধ মহিলা ধীর গলায় বলল, মুখভঙ্গি তার কঠিন। দর্পণ মৃদু হেসে মাথা নেড়ে তাকে সায় জানায়। তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে বলল ড্রাইভারকে। সে যেতেই দিলজারকে আদেশ করলো, তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য যা করতে হয় করুন দিলজার সাহেব, আর প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তার কাছে পৌঁছে দেবেন। ওকে স্যার। দিলজার মাথা নেড়ে বলল। ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দর্পণও বেরিয়ে যায় সেখান থেকে নিজের কেবিনের উদ্দেশ্যে। বিকেল 4:30 বাজে। 4:45-এ জেনারেল এনাম মিটিং অ্যারেঞ্জ করছে, তাই অ্যাটেন্ড করতে হবে। এমনকি ট্রাই-7 রিওপেনের সাথে যুক্ত এবং কার্যরত সকল কর্মকর্তাদেরকেই এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আর তার সেনানিবাসের নির্দিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছে। সে কিছুটা আন্দাজ করতে পেরেছিল সেনাপ্রধান এমনি এমনি বান্দরবান আসেনি। এর পেছনে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে তার। সে পা চালায়। দেহে আজ অজানা উত্তেজনা কাজ করছে। মেজর অলিউল্লাহ রাতে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। আজ ওনাকে নিজের মিথ্যের এই খোলস ছেড়ে বের হতেই হবে। আর কোনো লুকোচুরি খেলা নয়। হাজারো ছোট ছোট ইস্যুগুলো বড় সমস্যার পরিণত হয়েছে। দেশে শুধুমাত্র ট্রাই-7 নামক একটা ইস্যুই বিদ্যমান নয়, এরকম আরও ইস্যু রয়েছে যা সামলাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনীরা। অহরহ সাধারণ মানুষ মারা যাচ্ছে, অরাজকতা সৃষ্টি হচ্ছে, দেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা নড়ে গিয়েছে। এখানে বিগত 2 বছর ধরে আপনি এই একটা আনসলভ কেসের পেছনে এফোর্ট দিচ্ছেন। আপনার আলোচনা সমালোচনা পরিণত হচ্ছে আপনি কি ডিউটিতে গাফিলতি করছেন। আপনার দায়িত্বহীনতা প্রকাশ পাচ্ছে। কারেন্টের সিচুয়েশন রেখে আপনি পুরনো এক কেস খুলে বসে সময় নষ্ট করতেছেন। আপনি জানেন সেনাবাহিনীদের জন্য আপনি কি। আপনার চৌকসতা, সাহসিকতা, বুদ্ধিদীপ্ততা আপনাদের সাথে থাকলে দেশের উত্তলতা আরও তাড়াতাড়ি সাবধানে চলে আসতে পারতাম। আম সরি মেজর দর্পণ এহসান, তবে আজ আমি বাধ্য হয়ে এই বিষয়ে মুখ খুলেছি। আমি চাই না আর্ম ফোর্সের উপর কোনো কাণ্ডজ্ঞানহীনতার আরোপ লাগুক। তাই আমরা আপনার সিদ্ধান্ত জানতে চাইছি, কি করতে চাইছেন আপনি। প্রভেদহীন গমগমে গলায় এতটুকু বলে থামলো জেনারেল এনাম। বাহারি আলোকসজ্জায় সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুমের বিশাল আকৃতির কনফারেন্স টেবিলের সকলের দৃষ্টি তখন ভরা মেজর দর্পণে হাসানের দিকে। ঋজু শিরদাঁড়ায় বলিষ্ঠ দেহের কাঠামোয় কাঠিন্যতা, তলোয়ারের ন্যায় শানিত সরু দৃষ্টিতে টেবিলের উপর অনির্দিষ্ট দিকে তাক করা। সকলের দৃষ্টির গন্তব্যস্থলকে খানিক নাড়িয়ে সে মাথা তুলে তাকায় জেনারেল এনামের দিকে। থমথমে মুখে বলল, আমার আরও কিছু সময় প্রয়োজন স্যার। ঠিক কতবার আপনাকে সময় দেওয়া হবে বলতে পারেন? 2 years. ইফ ইট ইজ নট এনাফ ফর ইউ দেন ইউ আর এ ফেল। জেনারেল এনাম গম্ভীর মুখে বলল, আমি আমার গন্তব্যের খুব নিকটেই আছি স্যার। প্লিজ প্লিজ গিভ মি সাম টাইম। কতটা কাছে? কারা আছে পেছনে? জেনারেল এনামের তৎক্ষণাৎ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারল না দর্পণ। সে জানে না সে তার গন্তব্যের ঠিক কোন পর্যায়ে রয়েছে আর কার পেছনে ছুটছে। জেনারেল এনাম এবার পুরোপুরি অমত প্রকাশ করলো দর্পণের প্রস্তাবকে। থমথমে গলায় বলল, এটা সেই কেস যেই কেসটি সলভ করতে শ্রদ্ধেয় সাবেক সেনাপ্রধান জেনারেল আশরাফ আহমেদ সহ সাইফ চৌধুরীর মতো দুঃসাহসী কর্মকর্তারাও ব্যর্থ হয়েছে। সারা জীবন সফলতা অর্জন করে আসা সোলজারটি সেই ব্যর্থতা পানি গ্লানি ভুনতে চাকরি ছেড়ে দেয়। আর আপনি আজ এত বছর পর আরও একবার সেই কেসে সময় শ্রম দুটোই নষ্ট করছেন। সে চাকরি ছাড়েনি স্যার, তাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল। দর্পণ উৎকণ্ঠিত কণ্ঠে বলে, কে করেছিল? প্রমাণ আছে আপনার কাছে? আপনার মুখের কথায় আমরা কিভাবে বিশ্বাস করব? টু প্রুভ দিস আই নিড সাম টাইম স্যার। দর্পণ অনুরোধ করে বলল, সরি মেজর, হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে আমার কাছে। আগামী সপ্তাহে কেসের শুনানি। 1 সপ্তাহের মাঝে যদি আপনি ফলস প্রুফ
গুরুত্বপূর্ণ কোনো তথ্য সাবমিট করতে পারেন, তবে কোর্ট বিবেচনা করবে আপনাকে বাড়তি টাইম দেওয়া হবে কিনা, কিংবা কেসটি পুনরায় আনসলভ ঘোষণা করা হবে। এই বিষয়ে এখন আর আমার হাতে কিছু নেই। 1 সপ্তাহের মধ্যে আপনি যা করার করতে পারেন।